আপনি কি কখনো ভেবেছেন, পাগল বলতে আমরা যা বুঝি সেটা কি সবসময় একই ছিল? মানে আজ থেকে ৫০০ বছর আগে যদি কেউ একটু অদ্ভুত আচরণ করত, কারো সাথে কথা বলতো না বা হঠাৎ রাস্তায় চিৎকার শুরু করত, তখন তাকে মানুষ কিভাবে দেখত? ডাক্তারের কাছে নিয়ে যেত? হাসপাতালে ভর্তি করত? নাকি সম্পূর্ণ অন্যভাবে? মিশেল ফুকো নামে একজন ফরাসি দার্শনিক ও ইতিহাসবিদ এই প্রশ্নটাই করেছিলেন। তার বই ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, বাংলায় বলতে পারি পাগলামি ও সভ্যতা, মূলত পাগলামির একটি ইতিহাস। কিন্তু এটা সাধারণ ইতিহাস নয়। ফুকো দেখাতে চেয়েছেন যে পাগলামিকে বিভিন্ন যুগে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, এবং সেই সংজ্ঞাগুলো কেবল চিকিৎসা বিজ্ঞানের ব্যাপার ছিল না। এর পেছনে ছিল ক্ষমতা, নৈতিকতা, রাজনীতি, ধর্ম এবং অর্থনীতির গভীর সংযোগ। তাহলে শুরু করা যাক একদম শুরু থেকে। মধ্যযুগের শেষ দিকে ইউরোপ জুড়ে একটা ভয়ানক রোগ ছিল, কুষ্ঠরোগ, লেপ্রেসি। ফ্রান্সে একসময় ২,০০০-এর বেশি কুষ্ঠ আশ্রম ছিল। ইংল্যান্ড আর স্কটল্যান্ডে ১.৫ মিলিয়ন মানুষের জন্য ছিল মোট ২২০টি। শহরের বাইরে প্রাচীর ঘেঁষে এই আশ্রমগুলো তৈরি হয়েছিল, কারণ কুষ্ঠরোগীদের সমাজ থেকে আলাদা রাখতে হবে। তারা অপবিত্র, ঈশ্বরের অভিশাপের নিশান। কিন্তু চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে ইউরোপ থেকে কুষ্ঠরোগ প্রায় অদৃশ্য হয়ে গেল। ক্রুসেডের পর পূর্বের সাথে যোগাযোগ কমে গেল, সংক্রমণের উৎস শুকিয়ে গেল, আশ্রমগুলো ফাঁকা হয়ে গেল। সেই বিশাল বিশাল ইমারত, সেই প্রাচীর, সেই ভয়ের জায়গাগুলো সব খালি। কিন্তু ফুকো লক্ষ্য করলেন কিছু অদ্ভুত। জায়গাটা ফাঁকা হলেও সেই ধারণাটা ফাঁকা হলো না। সমাজকে একটা অপর দরকার, একটা এমন মানুষ যাকে বলা যাবে এ আমাদের মতো নয়। কুষ্ঠরোগী চলে গেলে সেই জায়গা নিল অন্য কেউ। সেই ফাঁকা আশ্রমগুলায় আসতে লাগল ভবঘুরে, অপরাধী আর পাগল। এটা কি কাকতলীয়? ফুকোর মতে একদমই না। মানুষের মনে একটা ছাঁচ তৈরি হয়েছিল। বিপজ্জনককে আলাদা করো, বন্দি করো, বাইরে রাখো। কুষ্ঠরোগীর সাথে যে আচরণ করা হতো, প্রতীকী মৃত্যুর অনুষ্ঠান, গির্জা থেকে বহিষ্কার, কিন্তু একই সাথে একটা বিচিত্র সম্মান, কারণ তারা ঈশ্বরের চিহ্নবাহী। এই পুরো আচরণগত কাঠামোটা রয়ে গেল, শুধু মানুষ বদলে গেল। এবার আসি এক অদ্ভুত ছবির কথায়। ১৫ শতকের শেষ দিকে ইউরোপের শিল্পে, সাহিত্যে একটা জিনিস বারবার আসতে লাগল, মূর্খদের জাহাজ। জার্মানে বলতো ন্যারেনশেফ, লাতিনে স্টুলটিফেরা ন্যাভেস। ১৪৯৪ সালে সেবাস্টিয়ান ব্রান্ট নামে একজন লেখক ন্যারেনশেফ নামে একটি বিশাল কবিতা লিখলেন। ইয়েরোনিমাস বশ তার বিখ্যাত ছবিতে এঁকেছিলেন একটা নৌকা যাতে পাগলেরা ভাসছে। ইরাসমাস লিখলেন প্রেইজ অফ ফলি, পাগলামির প্রশংসা। কিন্তু এই মূর্খদের জাহাজ কি শুধু সাহিত্যিক রূপক ছিল? না, এই জাহাজগুলো আসলেই ছিল। ফুকো জানাচ্ছেন, মধ্যযুগ থেকে রেনেসাঁর সময় পর্যন্ত ইউরোপের শহরগুলো পাগলদের সাথে এক অদ্ভুত ব্যবহার করত। তাদের শহর থেকে বের করে দিত, নৌকায় তুলে দিত নাবিকদের হাতে। নাবিকরা তাদের অন্য বন্দরে নামিয়ে দিত। নুরেমবার্গের নথিতে দেখা গেছে ১৪০০ সালের প্রথম দিকে ৫০ বছরে ৬৩ জন পাগলকে শহর থেকে জোর করে বের করা হয়েছিল। ফ্রাঙ্কফুর্টে ১৩৯৯ সালে একজন উলঙ্গ পাগলকে নৌকায় তুলে দেওয়া হয়েছিল। এই জলে ভাসিয়ে দেওয়ার কি মানে ছিল? ফুকো বলছেন, এর একটা ব্যবহারিক মানে ছিল পাগলকে শহরের বাইরে রাখা, কিন্তু একটা প্রতীকী মানেও ছিল। জল শুধু পরিবহনের মাধ্যম নয়, জল পবিত্র করে। পাগলকে জলে ভাসিয়ে দিলে সে যেন ভাগ্যের হাতে সঁপে দেওয়া হলো, এক অনিশ্চিত যাত্রায়। সে প্রান্তের মানুষ, মানব সমাজের সীমানায়। না পুরোপুরি ভেতরে, না পুরোপুরি বাইরে। সে জলের ওপর থাকে, মাটির উপর নয়। সে কোনো শহরের নয়। এই প্রতীকটা পরে আরও গভীর হয় যখন ফুকো লক্ষ্য করেন পাগলের এই সীমানার মানুষ পরিচয়টা পরেও টিকে থাকে, শুধু নৌকার জায়গায় আসে হাসপাতাল, কারাগার। রেনেসাঁর সময় পাগলামিকে দেখা হতো এক বিচিত্র উপায়। মানুষ ভয় পেত, কিন্তু একই সাথে মুগ্ধ হতো। ১৫-১৬ শতকের চিত্রশিল্পীরা বশ, ব্রুগেল পাগলামিকে এঁকেছিলেন মহাজাগতিক, ভয়ঙ্কর, কিন্তু সত্যের সাথে সংযুক্ত এক শক্তি হিসেবে। তাদের ছবিতে পাগলামি মানে অন্ধকার শক্তির উপস্থিতি, শয়তানের আনাগোনা, পৃথিবীর শেষের চিহ্ন। মানব সত্তার গভীরতম রহস্য যেন পাগলের চোখে ঝলসে ওঠে। বিশেষ করে বশের ছবিগুলোতে ফুকো দেখছেন একটা গুরুত্বপূর্ণ জিনিস। পাগলামি সেখানে প্রকৃতির অংশ, মানুষের পশু স্বভাবের প্রকাশ। অদ্ভুত প্রাণী, অর্ধমানব, অর্ধজন্তু, এই সব চরিত্র বলছে যে পাগল হলো সেই মানুষ যে আবার পশু হয়ে গেছে, যার মধ্যে থেকে মানবিক যুক্তি উবে গেছে। এটা ভয়ের, কিন্তু এটা সত্যিকারের শক্তিরও প্রতীক। আবার একই সময়ে ইরাসমাস লিখছেন প্রেইজ অফ ফলি,
পাগলামির প্রশংসায়। তার কাছে পাগলামি মানে এক ধরনের মুক্তি। মানুষ নিজের সম্পর্কে যে মিথ্যা ধারণা পোষণ করে, পাগলামি সেটা ভেঙে দেয়। পাগল সত্য বলে, কারণ তার কাছে লোক দেখানো সৌজন্যের বালাই নেই। শেক্সপিয়ারের নাটকে রাজার পাগল ভাঁড় কিন্তু সত্য কথাটাই বলে, মূর্খের মুখে সত্য। এই ধারণাটা তখন শুধু নাটকীয় কৌশল ছিল না, এটা একটা গভীর বিশ্বাসের প্রতিফলন। তাহলে রেনেসার সময় পাগলামির দুটো মুখ ছিল, একটা মহাজাগতিক ভয়ের আর একটা বিদ্রুপাত্মক সত্যের। এই দুটো মুখ একসাথে থাকত। পাগলকে কেউ ভয় পেত, কেউ হাসত, কেউ সত্যের বক্তা মনে করত। কিন্তু তারপর সবকিছু বদলে গেল। ১৬৫৭ সালে প্যারিসে একটা ঘটনা ঘটল, যেটাকে ফুকো বলছেন মহান বন্দীকরণ, দ্য গ্রেট কনফাইনমেন্ট। রাজা চতুর্দশ লুই একটি ডিক্রি জারি করলেন। প্যারিসে তৈরি হলো হসপিটাল জেনারেল, সাধারণ হাসপাতাল। কিন্তু এটা চিকিৎসার জায়গা ছিল না, এটা আটকে রাখার জায়গা। এই হাসপাতালে কাদের পাঠানো হলো? ভিক্ষুক, বেকার, ভবঘুরে, প্রতিবন্ধী, পতিতা, ঋণদাতা এবং পাগল, সবাই এক জায়গায়। এক ডিক্রিতে লেখা ছিল, উভয় লিঙ্গের, সব বয়সের, যে কোনো বংশের এবং যে কোনো অবস্থার সকল দরিদ্র মানুষ, সুস্থ হোক বা অক্ষম, সুস্থ হোক বা অসুস্থ, যারা শহরে ভিক্ষা করে বা করার উপক্রম, সবাইকে। কয়েক মাসে প্যারিসের জনসংখ্যার ১%, মানে প্রতি ১০০ জনে একজন, এই হসপিটাল জেনারেলে বন্দী হল। প্রায় ৫ থেকে ৬,০০০ মানুষ। কিন্তু কেন? চিকিৎসার জন্য? না। ফুকো দেখাচ্ছেন এই বন্দীকরণের মূলে ছিল অর্থনৈতিক এবং নৈতিক কারণ। শতকে ইউরোপ জুড়ে একটা বড় অর্থনৈতিক সংকট চলছিল। মজুরি কমছিল, বেকারত্ব বাড়ছিল। ভিক্ষুক আর ভবঘুরে মানুষের সংখ্যা বিপজ্জনকভাবে বাড়ছিল। ১৬০৬ সালের ডিক্রি, ভিক্ষুকদের পিঠে চাবুক মারো, কাঁধে দাগ দাও, মাথার চুল কামিয়ে শহর থেকে বের করে দাও। কিন্তু তবুও সমস্যা যাচ্ছিল না। তখন এলো নতুন সমাধান, বন্দী করো এবং কাজে লাগাও। হসপিটাল জেনারেল তৈরির ডিক্রিতে স্পষ্ট লেখা ছিল, ভিক্ষাবৃত্তি এবং অলসতা প্রতিরোধ করা, যা সব বিশৃঙ্খলার মূল। বন্দীদের কাজ করতে হবে। হামবার্গের জুকথহাউসে বন্দীরা পশম কাটত, কাপড় বুনত, কাঠচেরাই করত। ব্রেমেনে, মিউনিখে, ব্রেসলাউতে একই ব্যবস্থা। এটা সস্তা শ্রমের ব্যবস্থা। যখন বাজারে কাজ নেই আর শ্রমবাজার যখন চাঙা, তখন বন্দীদের কম পারিশ্রমিকে কাজ করিয়ে খরচ কমানোর উপায়। কিন্তু ফুকো বলছেন, শুধু অর্থনীতি দিয়ে এটা বোঝা যাবে না। এর পেছনে ছিল একটা গভীর নৈতিক দর্শন। সেই যুগে ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্ট উভয় ধর্মেই বিশ্বাস ছিল যে অলসতা হলো সবচেয়ে বড় পাপ। আদমের পতনের পর মানুষকে কাজ করতে হবে, এটা ঈশ্বরের বিধান। যে কাজ করে না, সে পতিত মানুষের অহংকারের চরম প্রকাশ করছে। মধ্যযুগে সবচেয়ে বড় পাপ ছিল সুপারবিয়া, গর্ব। কিন্তু শতকে সবচেয়ে বড় পাপ হয়ে উঠল অলসতা। তাই হসপিটাল জেনারেল শুধু শ্রমের জায়গা ছিল না, এটা ছিল নৈতিক সংশোধনের জায়গা। বন্দীকে কাজ করানো মানে তাকে মানুষ করা। ধর্মীয় পাঠ, প্রার্থনা, নিয়ম শৃঙ্খলা, এগুলো ছিল কারাগারের অঙ্গ। হামবুর্গের একটি বাড়ির নিয়মে লেখা ছিল, পরিচালক নিশ্চিত করবেন যে বাড়ির সবাই ধর্মীয় ও নৈতিক কর্তব্য সম্পর্কে সঠিকভাবে শিক্ষিত হয়। ইংল্যান্ডের প্লিমাউথের ওয়ার্কহাউসে নিয়ম ছিল, একজন শিক্ষক নিয়োগ করতে হবে যিনি ধার্মিক, মিতাচারী এবং বিবেকবান। প্রতিদিন সকাল সন্ধ্যা প্রার্থনা, প্রতি শনিবার প্রোটেস্ট্যান্ট ধর্মের মূল বিষয়গুলো নিয়ে বক্তৃতা। ফুকো এখানে একটা বিশাল সত্য তুলে ধরছেন। মহান বন্দীকরণ মানবতার জয় ছিল না, চিকিৎসার অগ্রগতি ছিল না। এটা ছিল ক্ষমতার একটা নতুন কাঠামো তৈরি হওয়া, যেখানে রাষ্ট্র এবং বুর্জোয়া শ্রেণী একসাথে সিদ্ধান্ত নিল কোন মানুষ স্বাভাবিক আর কাকে আলাদা করতে হবে। কিন্তু এই বন্দী জনগোষ্ঠীর মধ্যে পাগলরা ছিল একটু আলাদা। ভিক্ষুক, ভবঘুরে, অপরাধী, এদের লুকিয়ে রাখা হতো, কারণ তাদের দেখা কুপ্রভাব ফেলবে। কিন্তু পাগলদের দেখানো হতো, প্রদর্শনী করা হতো। বেথলেম হাসপাতাল, যেটাকে সংক্ষেপে ডাকা হতো বেডল্যাম, সেখানে ১৮১৫ পর্যন্ত প্রতি রবিবার মাত্র ১ পেনির টিকেটে পাগলদের দেখতে যাওয়া যেত। এক বছরে প্রায় ৯৬,০০০ দর্শনার্থী আসত। প্যারিসের বিসেত্রে হাসপাতালে বাম তীরের বুর্জোয়ারা রবিবারে বেড়াতে যেত পাগলদের দেখতে, ঠিক যেমন মেলায় বানরের খেলা দেখতে যাওয়া হয়। মিরাবো লিখেছিলেন, বিসেত্রের পাগলদের দেখানো হতো যেভাবে কৌতূহলী প্রথম দর্শনার্থীকে কিছু অদ্ভুত প্রাণী দেখানো হয়। পরিচর্যাকারীরা পাগলদের দিয়ে নাচ গান করাত, চাবুকের ভয় দেখিয়ে। ফুকো বলছেন, এটা কোনো বর্বরতার অবশিষ্ট ছিল না, এর একটা গভীর সাংস্কৃতিক অর্থ ছিল। পাগলকে দেখিয়ে সমাজ নিজেকে বলছিল, দেখো, এটা হলো অযুক্তির পরিণতি। দেখো মানুষ কতটা নিচে নামতে পারে। পাগল তখন একটা নৈতিক শিক্ষার উপকরণ।
কিন্তু একই সাথে পাগলকে আলাদা করার মাধ্যমে সমাজ নিজেকে স্বাভাবিক ঘোষণা করছিল। আমরা আর ওরা, এই বিভাজনটা তৈরি হচ্ছিল। এবার আসি পাগলামি সম্পর্কে সেই সময়কার চিকিৎসা ধারণায়। শাস্ত্রীয় যুগে পাগলকে দেখা হতো মূলত একটা দৃষ্টিকোণ থেকে, সে পশুর মতো। মানুষ যখন পাগল হয় তখন তার মধ্যে থেকে মানবিক যুক্তি সরে যায়, আর বেরিয়ে পড়ে পশুত্ব। এই ধারণাটা ছিল বেশ কার্যকর, কারণ এটা দিয়ে পাগলের প্রতি নিষ্ঠুর আচরণকে ন্যায্যতা দেওয়া যেত। পশুকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়, পাগলকেও সেভাবে নিয়ন্ত্রণ করতে হবে। শিকল দিয়ে বাঁধা, খাঁচায় রাখা, এগুলো অমানবিক নয়, কারণ পাগল আর মানুষ নেই। বেথলেম হাসপাতালে পাগলদের পায়ে শেকল দিয়ে দেওয়ালে আটকে রাখা হতো। বেথনাল গ্রিনের একটি হাসপাতালে একজন মহিলাকে শূকরের খোয়ারে হাত পা বেঁধে রাখা হয়েছিল। বিসেত্রে একটা মানুষকে ১২ বছর এভাবে বন্দী রাখা হয়েছিল। কিন্তু অদ্ভুত কথা হলো, এই পাগলরা নাকি শীত গরম সহ্য করতে পারত অসাধারণভাবে। পিনেল, যাকে পরে পাগলদের মুক্তিদাতা বলা হবে, তিনিও লিখেছিলেন যে পাগলরা হাড় কাঁপানো শীতেও খালি গায়ে থাকতে পারে। বিসেত্রে এক পাগলকে দেখা গেছে তিনি মোটা কম্বল সরিয়ে দিচ্ছেন এবং বরফের মেঝেয়ে বসে আছেন। এই পর্যবেক্ষণ থেকে চিকিৎসকেরা সিদ্ধান্তে এলেন পাগল আসলে অসুস্থ নয়, কারণ যে অসুস্থ সে কষ্ট পাবে। পাগল শীত গরম সহ্য করতে পারে, তাহলে সে পশুর মতো শক্ত, রোগের চেয়েও মজবুত। পাগলামি রোগ নয়, মানবিক অবনতি। এই দৃষ্টিভঙ্গি থেকেই চিকিৎসা ছিল পশুপালের মতো দমন করা। স্কটল্যান্ডে একজন কৃষক বিখ্যাত ছিলেন পাগল সারানোর জন্য। তার পদ্ধতি ছিল পাগলদের সবচেয়ে কঠিন কাজ করানো, পশুর মতো ব্যবহার করা, সামান্য বিদ্রোহেই মার দেওয়া। এই পুরো পরিস্থিতিতে পাগলামির একটা তাত্ত্বিক কাঠামোও তৈরি হচ্ছিল। ফুকো এখানে দেখাচ্ছেন শাস্ত্রীয় যুগ পাগলামিকে বুঝত এক ধরনের অযুক্তি বা আনরিজন হিসেবে। পাগল যুক্তিহীন নয়, পাগলের নিজের একটা যুক্তি আছে, কিন্তু সেই যুক্তিটা ভুল ভিত্তির ওপর দাঁড়িয়ে। পাগলামির মূলে আছে প্রলাপ বা ডেলিরিয়াম। একজন পাগল ভেতরে ভেতরে একটা যুক্তিবদ্ধ ভাষায় কথা বলছে, কিন্তু সেই ভাষাটা একটা মিথ্যা ভিত্তির ওপর নির্মিত। ফুকো একটি চমৎকার উদাহরণ দিচ্ছেন, এক মেলাঙ্কলি রোগীর কথা। সে ভাবছে সে তার ছেলেকে হত্যা করেছে। ছেলে আসলে সাঁতারের সময় ডুবে মরেছে, বাবার কোনো দোষ নেই। কিন্তু সেই বাবা নিজেকে দোষী মনে করেছে, ভেবেছে ঈশ্বর শাস্তি দেবেন, ভেবেছে নরকে যাবেন, ভেবেছে শয়তান তার সাথে আছে এবং শয়তানকে দেখতেও পাচ্ছেন। এখানে প্রতিটি পদক্ষেপ যুক্তিসম্মত, কিন্তু শুরুটা মিথ্যা। পাগলামির এই প্রলাপ হল এমন এক ভাষা যেটা যুক্তির মতো শোনায়, কিন্তু যুক্তির সাথে সত্যের সম্পর্ক নেই। পাগল স্বপ্নের মধ্যে জেগে আছে, অর্থাৎ ঘুমের চিত্রগুলো তার জাগার জগতে ঝুঁকে পড়েছে। বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া বলেছিল, কারণের সাথে দৃঢ় বিশ্বাসে কিন্তু ভ্রান্ত পথে এগোনো, এটাই পাগলামি। সেই যুগের চিকিৎসকেরা পাগলামিকে বিভিন্ন ভাগে ভাগ করতেন। মেনিয়া হল সেই পাগলামি যেখানে মানুষ উত্তেজিত, অস্থির, সবকিছুতে প্রতিক্রিয়া দেখায়। মেলাঙ্কোলিয়া হল সেই পাগলামি যেখানে মানুষ একটি নির্দিষ্ট ধারণায় আটকে যায়, ভয় এবং বিষণ্ণতায় ডুবে থাকে। মেনিয়ার বর্ণনায় তাপ, শুষ্কতা, দ্রুতগতির ছবি। মেলাঙ্কোলিয়ার বর্ণনায় আর্দ্রতা, ভার, ধীরতার ছবি। এই দুটো একে অপরের বিপরীত, কিন্তু একই সত্তার দুটো মুখ, ঠিক যেমন আগুন এবং ধোঁয়া। উইলিস লিখেছিলেন, মেলাঙ্কোলিতে যদি মস্তিষ্ক ধোঁয়া এবং ঘন বাষ্পে আচ্ছন্ন থাকে, তাহলে মেনিয়া সেই ধোঁয়ার মধ্যে একরকমের দাবানল জ্বালিয়ে দেয়। এই ছিল শাস্ত্রীয় যুগের পাগলামির ধারণা। যুক্তির বিপরীত, কিন্তু যুক্তির ভাষায় কথা বলা এক রহস্যময় অন্ধকার। তাহলে সংক্ষেপে বলি, ফুকো এই অংশে কি দেখাচ্ছেন? মধ্যযুগ থেকে রেনেসাস পর্যন্ত পাগলামি ছিল এক ধরনের স্বাধীনতার মধ্যে। পাগলরা শহরে ঘুরত, মানুষ তাদের ভয় পেত, সম্মান করত, হাসত। পাগল ছিল সত্যের বাহক, মৃত্যুর বার্তাবাহক, মহাজাগতিক শক্তির প্রতীক। কিন্তু ১৭ শতকে মহান বন্দীকরণের মাধ্যমে এই স্বাধীনতা শেষ হল। পাগলকে আর ভয়ের সাথে মুক্ত রাখা হলো না। পাগলকে শিকলে বাঁধা হলো, পশুর মতো ব্যবহার করা হলো, তাকে বন্দী করা হলো, শ্রমের নামে, নৈতিকতার নামে, সমাজের শান্তির নামে। ১৮ শতকের শেষ দিকে একটা অদ্ভুত ভয়ে ছড়িয়ে পড়ল ইউরোপ জুড়ে। মানুষ বলাবলি করতে লাগল, বন্দিখানাগুলো থেকে রোগ ছড়াচ্ছে, বিসেত্রের দেওয়াল থেকে বিষাক্ত বায়ু বেরোচ্ছে। সেই বায়ু শহরে ছড়িয়ে পড়ছে, মানুষকে অসুস্থ করছে। ১৭৮০ সালে প্যারিসে একটা মহামারীর গুজব ছড়ায় এবং বলা হয় এর উৎস বিসেত্র হাসপাতাল। মানুষ দাবি করে বিসেত্রের ভবন জ্বালিয়ে দিতে হবে। ফুকো এটাকে শুধু একটা স্বাস্থ্যভীতি হিসেবে দেখছেন না, এটা একটা গভীর সাংস্কৃতিক পরিবর্তনের লক্ষণ। মধ্যযুগে কুষ্ঠরোগীকে যেভাবে দেখা হতো, যেন সে এক জীবন্ত দূষণ, যেন তার কাছাকাছি যাওয়া মানে পাপ স্পর্শ করা,
সেই একই ছবি এখন বন্দিখানার অধিবাসীদের ঘিরে তৈরি হচ্ছে। পাগল, অপরাধী, ভিক্ষুক এরা সবাই মিলিয়ে যেন এক ধরনের পচনের উৎস। তাদের শরীর থেকে, তাদের ভেতর থেকে দূষণ বেরোয় আসছে এবং সমাজে ছড়িয়ে পড়ছে। এই ভয়টা মজার, কারণ এটা একই সাথে নৈতিক ভয় এবং শারীরিক ভয়। যেন পাগলামি বাতাসের মাধ্যমে ছড়ায়, যেন পাপ সংক্রামক রোগের মতো। এই দুটো ধারণা, নৈতিক দুর্নীতি এবং শারীরিক দূষণ, একসাথে মিলে গেছে। এই ভয় থেকেই একটা নতুন দাবি উঠল, কিন্তু সেই দাবিটা ছিল অদ্ভুত। মানুষ বলল না বন্দিখানা বন্ধ করো, বলল বন্দিখানাকে বিশুদ্ধ করো, পাগলকে আরও আলাদা করো, অপরাধী থেকে দূরে রাখো, তাদের জন্য আলাদা জায়গা তৈরি করো, তাহলেই বিপদ কমবে। কিন্তু এই ভয়ের পাশাপাশি আরেকটা টান ছিল। মানুষ একই সাথে বন্দিখানার প্রতি আকর্ষণও অনুভব করত। সেই অন্ধকার দেওয়ালের পেছনে কি আছে, কি রহস্য আছে, তা নিয়ে একটা বিচিত্র কৌতূহল। সেই যুগেই মার্কিদা সাদ তার উপন্যাসগুলো লিখছিলেন, যেখানে বন্দিখানা, দুর্গ, অন্ধকার কোঠা হল অসীম সৌন সহিংসতার দৃশ্যস্থান। ফুকো বলছেন এটা কাকতলীয় নয়। সাদের মতো লেখকের সাহিত্যিক কল্পনা আর বন্দিখানার বাস্তবতার মধ্যে একটা গভীর সংযোগ আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে বন্দিখানায় যে অন্ধকার এবং নিষিদ্ধ চিত্রাকর্ষগুলো লুকিয়ে রাখা হয়েছিল, সেগুলো ১৮ শতকের শেষে বিস্ফোরণের মতো বেরিয়ে এলো। ফুকো একটা সূক্ষ্ম অবজেকশন করছেন। ১৮ শতকে সভ্যতা এবং পাগলামির মধ্যে সম্পর্ক নিয়ে নতুন ধারণা তৈরি হচ্ছিল। চিকিৎসকেরা বলতে লাগলেন, পাগলামি আসলে সভ্যতার পার্শ্ব প্রতিক্রিয়া। যত বেশি সভ্যতা, তত বেশি পাগলামি। ইংল্যান্ডে বিষণ্ণতা এবং আত্মহত্যাকে বলা হতো ইংরেজ রোগ, কারণ ইংল্যান্ড সবচেয়ে বেশি সভ্য, সবচেয়ে বেশি ধনী, সবচেয়ে বেশি স্বাধীন, তাই পাগলামিও সবচেয়ে বেশি সেখানে। স্পার্জহাইম নামে একজন চিকিৎসক লিখলেন, মানুষের সবচেয়ে বড় ইচ্ছা তার ব্যক্তিগত স্বাধীনতা, এরও অসুবিধে আছে। ধর্মীয় স্বাধীনতা মানে প্রতিটি মানুষ যার যার ইচ্ছামতো বিশ্বাস পোষণ করছে, ফলে মনে অনিশ্চয়তা, দোদুল্যমানতা। বাণিজ্যিক স্বাধীনতা মানে সবাই লাভ লোকসান নিয়ে চিন্তিত, ফলে উদ্বেগ। উপন্যাস পড়া মানে মহিলাদের মন কল্পনায় আচ্ছন্ন হয়ে পড়ছে, বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই পাগলামি। এই যুক্তিটা আমাদের কাছে এখন হাস্যকর মনে হয়, কিন্তু ফুকোর কাছে এটা গুরুত্বপূর্ণ, কারণ এই যুক্তিতে প্রথমবার পাগলামি শুধু ব্যক্তির সমস্যা নয়, সমাজের পরিবেশের সমস্যা হয়ে উঠছে। পাগলামির একটা ইতিহাস আছে, একটা সামাজিক প্রেক্ষাপট আছে, এই ধারণাটা তৈরি হচ্ছে। এই পরিবর্তনের পটভূমিতে এলো ফরাসি বিপ্লব। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের পর মানুষের অধিকারের ঘোষণা হল। এই ঘোষণায় বলা হলো কাউকে বিনা বিচারে আটক রাখা যাবে না। সমস্ত বন্দিখানা খুলে দেওয়া হলো। অনেক মানুষকে মুক্তি দেওয়া হলো যারা কোনো অপরাধ করেনি, শুধু দরিদ্র ছিল বা পরিবারের ইচ্ছায় বন্দী ছিল। কিন্তু পাগলরা, তাদের কি মুক্তি দেওয়া যাবে? এখানেই সংকট। ১৭৯০ সালের মার্চে ডিক্রি জারি হল, যারা পাগলামির কারণে বন্দী তাদের চিকিৎসক পরীক্ষা করবেন এবং উপযুক্ত হাসপাতালে পাঠানো হবে। কিন্তু সেই হাসপাতাল কোথায়? তখনও পাগলদের জন্য আলাদা হাসপাতাল নেই। ফলে বিভ্রান্তি তৈরি হল। কাউকে জেলে পাঠানো হলো, কাউকে পুরনো বন্দিখানায় রেখে দেওয়া হলো। এমনকি একটা আইন হল যে পাগলকে বিপজ্জনক জন্তুর মতো নিয়ন্ত্রণ করতে হবে, পরিবার দায়িত্ব নেবে, পালিয়ে গেলে প্রশাসন ব্যবস্থা নেবে। এই বিভ্রান্তির মধ্যে দুটো মানুষ বিখ্যাত হয়ে উঠলেন, ফ্রান্সে পিনেল, ইংল্যান্ডে টিউক। ইতিহাস তাদের বলে পাগলদের মুক্তিদাতা। ফুকো বলছেন এই গল্পটা মিথ্যে না হলেও অসম্পূর্ণ, এবং অসম্পূর্ণতার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য। প্রথমে আসি স্যামুয়েল টিউকের কথায়। ইংল্যান্ডে ইয়র্কে কুয়েকার সম্প্রদায়ের একজন মহিলা একটা হাসপাতালে মারা গেলেন অস্বাভাবিকভাবে। সন্দেহ হল সেই হাসপাতালে পাগলদের সাথে খারাপ ব্যবহার করা হয়। টিউকের দাদা উইলিয়াম টিউক সিদ্ধান্ত নিলেন কুয়েকার সম্প্রদায়ের নিজস্ব একটি আশ্রম তৈরি করবেন। ১৭৯২ সালে ইয়র্কের কাছে দ্য রিট্রিট প্রতিষ্ঠিত হল। বাইরে থেকে দেখলে এটা ছিল বিপ্লব। কোনো শিকল নেই, কোনো লোহার গরাদ নেই, জানালায় বার নেই। রোগীরা বাগানে কাজ করতে পারে, হাঁটতে পারে। পরিবেশটা শান্ত, প্রকৃতির কাছাকাছি। কিন্তু ফুকো বলছেন এটা মুক্তি ছিল না, এটা এক নতুন ধরনের নিয়ন্ত্রণ। ভয় তখনও ছিল, কিন্তু ভয় বাইরে থেকে আসছিল না, ভেতর থেকে আসছিল। রিট্রিটে রোগীদের বলা হতো, তুমি যদি ভালো আচরণ করো শিকল থাকবে না, কিন্তু যদি খারাপ আচরণ করো তাহলে আগের অবস্থায় ফিরে যেতে হবে। এই শর্তটাই হলো এক ধরনের ভয়ের শাসন, কিন্তু এবার ভয় রোগীর নিজের মনের মধ্যে। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখছে, কারণ সে ভয় পাচ্ছে শাস্তির। ফুকো বলছেন, এটাকে টিউব বলেছিলেন আত্মসংযম বা সেলফ রিস্ট্রেইন্ট। শিকলের পরিবর্তে এলো বিবেকের শাসন। পাগলকে এখন আর শিকল পরানো হয় না, কারণ সে নিজেই নিজেকে শিকল পরিয়ে নেয়।
রিট্রিটে নিয়মিত চা পার্টি হতো। রোগীরা সুন্দর পোশাক পরে বসত, ভদ্রভাবে কথা বলত, সামাজিক আচরণের নিয়ম মেনে চলত। পরিচালকরা সতর্কভাবে দেখতেন কে কোথায় একটু অস্বাভাবিক আচরণ করছে। এই পর্যবেক্ষণ ছিল নিরন্তর। ফুকো বলছেন, এটা আরেক ধরনের বন্দিত্ব। পাগল এখন নিজের একটা স্বাভাবিক মানুষের প্রতিমূর্তি তৈরি করতে বাধ্য হচ্ছে, অদৃশ্য পর্যবেক্ষকের সামনে। সে অন্যের চোখে কে তা হওয়ার চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলছে। এছাড়া রিট্রিটে কাজ ছিল বাধ্যতামূলক। কাজ কেন? উৎপাদনের জন্য নয়, নৈতিক সংশোধনের জন্য। কাজ মানে শৃঙ্খলা, সময়ের নিয়ম, বাস্তবতার সাথে যোগাযোগ। কাজের মধ্য দিয়ে পাগল দায়িত্বশীল মানুষ হতে শিখবে। ধর্ম এখানে গুরুত্বপূর্ণ। কুয়েকার ধর্মের মূল্যবোধ রোগীদের মধ্যে সঞ্চারিত করতে হবে, কারণ ধর্মীয় বিশ্বাস একটা স্থিতিশীল কাঠামো দেয় যা পাগলামিকে প্রতিরোধ করে। টিউক আসলে পাগলদের শিশু হিসেবে দেখতেন। তাদের পিতার শাসনে রাখতে হবে, শিশুর মতো শিক্ষা দিতে হবে, পুরস্কার এবং শাস্তির মাধ্যমে ভালো আচরণ শেখাতে হবে। আশ্রমটা হলো একটা পরিবারের মতো, কিন্তু একটা কৃত্রিম পরিবার, যেখানে পিতার স্থানে আছে পরিচালক। এবার আসি পিনেলের কথায়। ফিলিপ পিনেল ছিলেন ফ্রান্সের বিখ্যাত চিকিৎসক। ফরাসি বিপ্লবের সময় তিনি বিসেত্র হাসপাতালের দায়িত্ব নিলেন। সেখানে গিয়ে দেখলেন পাগলরা শিকলে বাঁধা, অন্ধকার কোঠায়, কয়েদিদের সাথে একসাথে। তিনি বললেন, এই শিকল খুলে দিতে হবে। বিখ্যাত গল্পটা হল, কুথো নামে একজন বিপ্লবী অধিকর্তা বিসেত্র পরিদর্শন করতে এলেন। সন্দেহ ছিল রাজনৈতিক বন্দীদের এখানে লুকিয়ে রাখা হয়েছে কিনা। পিনেল তাকে স্বাগত জানালেন। কুথো পাগলদের দেখে বললেন, নাগরিক, তুমি কি নিজেই পাগল হয়ে গেছ যে এই পশুর শিকল মুক্ত করতে চাইছ? পিনেল শান্তভাবে জবাব দিলেন, আমার বিশ্বাস এই পাগলরা এত অবাধ্য কারণ তারা বাতাস এবং স্বাধীনতা থেকে বঞ্চিত। কুথো চলে গেলেন, পিনেল কাজ শুরু করলেন। 12 জনের শিকল খুলে দিলেন। ইতিহাসে এটাকে বলা হয় পাগলদের মুক্তি। কিন্তু ফুকো বলছেন এটা মুক্তি ছিল না, এটা এক নতুন বন্দিত্বের সূচনা। শুধু শিকলের জায়গায় এলো অন্য কিছু। পিনেলের আশ্রমে 3টি মূল কৌশল ছিল। প্রথম কৌশল ছিল নীরবতা। পিনেল যে 12 জনের শিকল খুললেন, তার মধ্যে একজন ছিলেন এক প্রাক্তন ধর্মযাজক, যিনি ভাবতেন তিনি যীশু খ্রিস্ট। 12 বছর ধরে শিকলে বাঁধা। পিনেল তার শিকল খুললেন, কিন্তু সাথে সাথে আদেশ দিলেন, কেউ এই মানুষটার সাথে কোনো কথা বলবে না, সম্পূর্ণ নিঃশব্দতা। কি হল? এই মানুষটা আগে মানুষের মনোযোগ পেতেন। লোকে তাকে খ্রিস্ট মনে করুক বা পাগল মনে করুক, অন্তত প্রতিক্রিয়া ছিল। কিন্তু এই নীরবতায় তিনি শূন্যতায় পড়লেন। তার বিভ্রাম কারো সাথে সংযুক্ত হতে পারছিল না। কিছুদিন পর তিনি নিজে থেকে এসে অন্যদের সাথে মিশতে লাগলেন এবং আস্তে আস্তে স্বাভাবিক হলেন। ফুকো বলছেন, এখানে শিকলের বদলে এসেছে সামাজিক বিচ্ছিন্নতার যন্ত্রণা। পাগলকে আর শারীরিক যন্ত্রণা দেওয়া হচ্ছে না, তাকে নীরবতায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, যা মানসিকভাবে আরও গভীর নিয়ন্ত্রণ। দ্বিতীয় কৌশল ছিল আয়নার প্রতিফলন বা রেকগনিশন বাই মিরর। বিসেত্রে 3জন রোগী ছিলেন, প্রত্যেকে নিজেকে রাজা লুই সোলোজিম মনে করতেন। এরা প্রায়ই ঝগড়া করতেন নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে। পরিচারক একজনকে ডেকে বললেন, তুমি কি সত্যিকারের রাজা নও? ওরা পাগল, কিন্তু তোমাকে আমরা সবাই চিনি। সেই রোগী খুশি হয়ে ঘরে ফিরে গেলেন। একই কৌশল দ্বিতীয় রোগীর সাথে। কি হল? পাগল নিজের মতো আচরণের মধ্যে অন্যের মতো আচরণ দেখছে এবং সেটাকে হাস্যকর মনে করছে, কিন্তু সে বুঝতে পারছে না যে সে নিজেও একই কাজ করছে। পরে যখন সে আয়নার সামনে দাঁড়ায়, রূপকভাবে নিজেকেই দেখতে পায় সেই হাস্যকর পাগলের প্রতিচ্ছবিতে। এই আত্ম উপলব্ধিটা চাপিয়ে দেওয়া হচ্ছে একটা কৌশলের মাধ্যমে। তৃতীয় কৌশল ছিল চিরন্তন বিচার বা পারপেচুয়াল জাজমেন্ট। আশ্রমটা এক ধরনের আদালত। প্রতিটি আচরণ পর্যবেক্ষণ করা হচ্ছে, বিচার করা হচ্ছে, শাস্তি বা পুরস্কার দেওয়া হচ্ছে। পিনেলের আশ্রমে ঠান্ডা জলের গোসল ছিল শাস্তির পদ্ধতি। একজন রোগিনী, যিনি কাপড় ছিঁড়তেন এবং জিনিসপত্র ভাঙতেন, তাকে ঠান্ডা জলের গোসল দেওয়া হতো। তারপর পরিচালক তাকে দৃঢ় কিন্তু রাগহীন স্বরে বলতেন যে এই আচরণ চললে আরও শাস্তি হবে। রোগিনী শেষে কাঁদলেন, অনুতাপ প্রকাশ করলেন। পরিচালক সন্তুষ্ট, কারণ লক্ষ্য অর্জিত হয়েছে। শাস্তি বাইরে থেকে ভেতরে ঢুকেছে, অপরাধ বোধ হিসেবে। ফুকো বলছেন, এটাই তফাৎ শাস্ত্রীয় যুগের সাথে। আগে পাগলকে শাস্তি দেওয়া হতো কারণ সে বিপজ্জনক, এখন শাস্তি দেওয়া হচ্ছে কারণ সে নৈতিকভাবে ভুল। লক্ষ্য হল তাকে নিজের অপরাধ অনুভব করানো, যাতে সে নিজেই নিজেকে সংশোধন করে। এই মুহূর্তে একটা গভীর পরিবর্তন ঘটল মানসিক রোগের সংজ্ঞায়। আগে পাগলামি ছিল অযুক্তি, এক বিশাল নৈতিক অন্ধকার। এখন পাগলামি হল নৈতিক ব্যর্থতা, ব্যক্তির নিজের দুর্বলতা, ব্যক্তির নিজের অপরাধ। এই পুরো পরিকল্পনায় চিকিৎসকের ভূমিকা নিয়ে ফুকো সবচেয়ে তীক্ষ্ণ কথা বলছেন। পিনেল এবং টিউকের সময় থেকে চিকিৎসক আশ্রমের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হয়ে উঠলেন। রোগী ভর্তি হতে গেলে চিকিৎসকের সার্টিফিকেট লাগবে। চিকিৎসক বলবেন কে পাগল নয়। কিন্তু ফুকো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন।
এই ক্ষমতা কি চিকিৎসক পেলেন তার জ্ঞানের কারণে? না। টিউকের রিট্রিটে প্রথম চিকিৎসক নিযুক্ত হলেন। তিনি নিজেই স্বীকার করেছিলেন চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে তেমন ফল হচ্ছে না। রোগ সারছে, কিন্তু ওষুধের কারণে নয়, অন্য কারণে। তিনি বুঝলেন চিকিৎসকের আসল শক্তি হল তার নৈতিক কর্তৃত্ব, তার ব্যক্তিত্ব, তার উপস্থিতি। ফুকো বলছেন চিকিৎসক একসাথে তিনটি ভূমিকা পালন করলেন: পিতার ভূমিকা, বিচারকের ভূমিকা এবং ঐশ্বরিক শক্তির ভূমিকা। তিনি পরিবার শাসন, আইন শৃঙ্খলা এবং নৈতিক সত্যের মূর্তিমান প্রতীক। পিনেলের একটি ঘটনার বর্ণনা ফুকো দিচ্ছেন। একটি ১৭ বছরের মেয়ে ছিলেন অতিরিক্ত প্রশ্রয়ে বড় হওয়া। পাগলামির কারণে আশ্রমে এলেন। পিনেলের পরিচারক তাকে স্নানের সময় ধরলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন যে বাবা মায়ের বিরুদ্ধে যারা যায় তারা অস্বাভাবিক। মেয়েটি গভীরভাবে আলোড়িত হলেন। শেষে কাঁদতে কাঁদতে স্বীকার করলেন যে তিনি একটি নিষিদ্ধ প্রেম থেকে অসুস্থ হয়ে পড়েছেন। এই স্বীকারোক্তির পর সুস্থ হয়ে গেলেন। ফুকো বলছেন এটা প্রায় মনোবিশ্লেষণের মতো: পিতৃকর্তৃত্ব, স্বীকারোক্তি, মুক্তি। পিনেল বুঝতে পারেননি যে তিনি কেন সফল, কিভাবে সফল। তিনি ভেবেছিলেন এটা চিকিৎসা, কিন্তু ফুকো বলছেন এটা নৈতিক কর্তৃত্বের প্রয়োগ। এবং এই কর্তৃত্বটা পরিবার, আইন, শাস্তি এবং ভালোবাসার একটি জটিল সংমিশ্রণ। ধীরে ধীরে বৈজ্ঞানিক জ্ঞান হিসেবে রূপান্তরিত হল। ১৯ শতক থেকে মানুষ বিশ্বাস করতে লাগল চিকিৎসকের ক্ষমতা তার জ্ঞান থেকে আসছে, তার মনোরোগ বিজ্ঞানের জ্ঞান থেকে। কিন্তু আসলে সেই ক্ষমতার শিকড় ছিল নৈতিক ও সামাজিক কর্তৃত্বে। এই পরিবর্তন কতটা গভীর ছিল তা বোঝার জন্য ফুকো ফ্রয়েডের কথা বলছেন। ফুকো ফ্রয়েডকে শ্রদ্ধা করেন। তিনি বলছেন ফ্রয়েড ছিলেন প্রথম মানুষ যিনি পাগলামিকে তার নিজের ভাষায় শুনতে চাইলেন। পিনেলের নীরবতার বিপরীতে ফ্রয়েড বললেন, পাগল কথা বলুক, আমি শুনব। যে ভাষাটা অর্থহীন মনে হয় সেই ভাষার নিজস্ব অর্থ আছে। কিন্তু ফুকো একটা সমালোচনাও করছেন। ফ্রয়েড আশ্রমের পুরনো কাঠামোটা ভাঙলেন না। পর্যবেক্ষণ, বিচার, নীরবতা এগুলো থেকে বেরিয়ে এলেন। কিন্তু চিকিৎসকের মহাপুরুষের ভূমিকাটা আরও বাড়িয়ে দিলেন। মনোবিশ্লেষণে চিকিৎসক এখন শুধু পিতা নন, তিনি এক রহস্যময় জ্ঞানী, রোগীর অচেতন মনের চাবিকাঠির অধিকারী। ফুকো বলছেন মনোবিশ্লেষণ পাগলামির সাথে একটি নতুন সম্পর্ক স্থাপন করতে পারত, কারণ এটি ভাষার কথা বলছে, প্রলাপের কথা বলছে। কিন্তু শেষ পর্যন্ত মনোবিশ্লেষণও চিকিৎসক রোগীর অসম সম্পর্কটা ধরে রেখেছে। পাগলামির আসল কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর কোনো চিকিৎসার বাইরে থাকে, সেটাকেও মনোবিশ্লেষণ শুনতে পারেনি। আর এখানেই ফুকো একটা অত্যন্ত গভীর কথা বলছেন। ১৯ শতক থেকে পাগলামিকে রোগ বলা হচ্ছে। এটা ইতিবাচক মনে হয়। রোগ মানে চিকিৎসাযোগ্য, রোগ মানে ব্যক্তির দোষ নয়। কিন্তু ফুকো বলছেন এই রোগ টকমাটা একটা নতুন আটকে রাখার পদ্ধতি। কারণ রোগ বলা মানে এই মানুষটার কথা শোনার দরকার নেই, তার কথা রোগের লক্ষণ, সত্য কথা নয়। তার দর্শন, তার অন্তর্দৃষ্টি, তার বিশ্বজগৎ সম্পর্কে তার অনুভব, এগুলো সব রোগের প্রকাশ। কিন্তু রেনেসার যুগে মনে করা হতো পাগল সত্য বলে। পাগলের কণ্ঠে সত্যের কিছু অংশ আছে যা স্বাভাবিক মানুষ শুনতে পায় না। হোল্ডারলেন, নার্ভাল, নিৎসে, আর্তো, এই শিল্পী লেখকরা পাগল হয়েছিলেন। তাদের কাজ কি পাগলামির কারণে অর্থহীন হয়ে যায়? না। ফুকো বলছেন তাদের পাগলামি এবং তাদের সৃষ্টিকর্ম একে অপর থেকে আলাদা করা যায় না। ১৯ শতকের মনোবিজ্ঞান এই সত্যটাকে অস্বীকার করল। পাগলামিকে রোগ বলার মানে হল পাগলের দৃষ্টিভঙ্গিকে মূল্যহীন ঘোষণা করা। আর এই ঘোষণাটাই হল সমস্ত ক্ষমতার সবচেয়ে সূক্ষ্ম প্রয়োগ। ১৮ শতকের শেষ দিকে যখন পিনেল বিসেত্রে কাজ করছিলেন, তখন ইউরোপ জুড়ে একটা নতুন ধারণা তৈরি হচ্ছিল। পাগলামিকে চিকিৎসা শাস্ত্রের বিষয় করতে হবে। কিন্তু মজার ব্যাপার হল এই ধারণাটা আসেনি বিজ্ঞানের অগ্রগতি থেকে, এসেছিল ভয় থেকে। বন্দিখানার সেই পচন ও দূষণের ভয় থেকে চিকিৎসককে ডাকা হয়েছিল, অসুস্থদের সারাতে নয়, বরং বিপদ নিয়ন্ত্রণ করতে। চিকিৎসক এলেন প্রহরী হিসেবে, বিজ্ঞানী হিসেবে নয়। কিন্তু ১৯ শতকে এই ইতিহাসটা ভুলে গেল সবাই। চিকিৎসক এখন ঘোষণা করলেন, আমি বৈজ্ঞানিক জ্ঞান দিয়ে পাগলামি চিকিৎসা করছি। মনোরোগ বিজ্ঞান একটি ইতিবাচক বিজ্ঞান হয়ে উঠল। রোগীকে পর্যবেক্ষণ করো, শ্রেণীবিভাগ করো, রোগ নির্ণয় করো, চিকিৎসা করো। ফুকো বলছেন এই বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠতা আসলে এক ধরনের জাদু। চিকিৎসকের ক্ষমতা তার জ্ঞান থেকে আসছে না, আসছে তার সামাজিক অবস্থান থেকে, তার নৈতিক কর্তৃত্ব থেকে, রোগীর মনের মধ্যে তার জন্য তৈরি হওয়া পিতার ছবি থেকে।
কিন্তু এই সত্যটাকে বিজ্ঞান নামের আবরণে ঢেকে দেওয়া হলো। আর এই আবরণটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ বিজ্ঞান বলা মানে এর বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই। বিজ্ঞান তো নিরপেক্ষ, বিজ্ঞান তো সত্য। তাহলে যে চিকিৎসক বলছেন এই মানুষটা পাগল, তাকে কে প্রশ্ন করবে? এবার একটু থেমে ভাবি, এই পুরো আলোচনার ভেতরে ফুকো আসলে কি বলছেন? তিনি বলছেন না যে পাগলামি বলে কিছু নেই, তিনি বলছেন না যে মানসিক কষ্ট নেই বা চিকিৎসার দরকার নেই। তিনি যা বলছেন তা অনেক সূক্ষ্ম। তিনি বলছেন পাগলামি একটি ঐতিহাসিক ধারণা। প্রতিটি যুগ নিজের মতো করে সংজ্ঞায়িত করেছে কে স্বাভাবিক আর কে পাগল। এই সংজ্ঞায়িতকরণের পেছনে থাকে ক্ষমতা, নৈতিকতা, অর্থনীতি, রাজনীতি। তাই পাগলামির ইতিহাস লেখা মানে আসলে যুক্তির ইতিহাস লেখা। কারণ পাগল সবসময় নির্ধারিত হয় যে যুক্তিমান নয় তার বিপরীতে। মধ্যযুগে পাগল ছিল সে যে ঈশ্বরের বিরুদ্ধ। শাস্ত্রীয় যুগে পাগল ছিল সে যে কাজ করে না, যে শৃঙ্খলা মানে না। ১৯ শতকে পাগল হল সে যে বুর্জোয়া নৈতিকতার বাইরে, যে পরিশ্রমী নয়, যে পরিবারের প্রতি অনুগত নয়, যে যৌন আচরণে স্বাভাবিক নয়। প্রতিটি যুগ তার নিজের স্বাভাবিকতার মানচিত্র এঁকেছে, আর সেই মানচিত্রের বাইরে পড়ে যাওয়া মানুষদের বলেছে পাগল। এই প্রেক্ষাপটে পিনেলের আশ্রমের ৩টি নীতিকে নতুন আলোয় দেখা যায়। নীরবতা, আয়নার প্রতিফলন, চিরন্তন বিচার, এই ৩টি মিলিয়ে যা তৈরি হলো তা হলো অপরাধবোধ। পাগলকে শেখানো হলো যে তার পাগলামি তার নিজের দোষ। সে নৈতিকভাবে ব্যর্থ, সে সামাজিক নিয়ম ভেঙেছে, সে তার পরিবারকে কষ্ট দিয়েছে। এই অপরাধবোধই তাকে সুস্থ করার পথ। কিন্তু এই প্রক্রিয়ায় একটা বিশাল কণ্ঠস্বর নিঃশব্দ হয়ে গেল। রেনেসার সময় পাগল কথা বলতো, রাজার দরবারে ভার সত্য বলতো। শেক্সপিয়ারের কিং লিয়ারে পাগল যুবরাজ বলতো সেই কথা যা আর কেউ বলার সাহস পেত না। ডন কিহোটের মধ্যে ছিল একরকমের পাগলামি যা সত্যিকারের বীরত্বের স্বপ্ন দেখাত। কিন্তু ১৯ শতকের আশ্রমে পাগলের কথার কোনো মূল্য নেই। তার কথার রোগের লক্ষণ, তার দর্শন প্রলাপ, তার অভিযোগ ভ্রম। চিকিৎসক শোনেন পর্যবেক্ষণের জন্য, শ্রেণীবিভাগের জন্য, কিন্তু সত্যিকারের কথোপকথনের জন্য নয়। এই নীরবতাটাই ফুকো বলছেন ভাঙা কথোপকথন। যুক্তি আর অযুক্তির মধ্যে যে সংলাপ ছিল রেনেসাতে, সেটা শাস্ত্রীয় যুগে শিকলের নীরবতায় পরিণত হল। আর ১৯ শতকে চিকিৎসকের একতরফা মনোলগে পরিণত হল। চিকিৎসক পাগলামি সম্পর্কে কথা বলেন, কিন্তু পাগলামির সাথে কথা বলেন না। এই পরিস্থিতিতে ফুকো তাকাচ্ছেন সেই শিল্পী আর লেখকদের দিকে যারা পাগলামির মধ্যে দিয়ে গেছেন। হোল্ডারলিন, নারভাল, নিৎসে, আর্তো, ভ্যান গোগ। এই নামগুলো কি শুধু দুর্ভাগ্যা মানুষদের তালিকা? ফুকোর মতে না। হোল্ডারলিন ছিলেন জার্মানির অন্যতম শ্রেষ্ঠ কবি। তার শেষ জীবনের ৩ দশক কেটেছে এক ধরনের মানসিক বিচ্ছিন্নতায়, একটা কাঠমিস্ত্রির বাড়িতে, টাওয়ারে, অনেকটা বিচ্ছিন্ন। কিন্তু সেই সময়েও তিনি কবিতা লিখেছিলেন। সেই কবিতাগুলো তার স্বাভাবিক জীবনের কবিতার চেয়ে আলাদা, একটা অদ্ভুত স্বচ্ছতা, একটা সীমানার বাইরের দৃষ্টি। নিৎসে ১৮৮৮ সালের শেষে পাগল হয়ে গেলেন। তারপর আর কোনো দার্শনিক লেখা নেই। কিন্তু পাগল হবার ঠিক আগের লেখাগুলো, এক্কে হোমো, দি অ্যান্টিক্রাইস্ট, এগুলোতে এমন কিছু আছে যা তার আগের লেখায় ছিল না। যেন একটা দেওয়াল ভেঙে পড়ছে। ভ্যান গক বলেছিলেন তিনি ডাক্তারের অনুমতি নিয়ে ছবি আঁকতে রাজি নন। তার পাগলামি এবং তার শিল্প এই দুটো এক সুতোয় বাঁধা। একটাকে সরালে অন্যটাও থাকে না। ফুকো বলছেন এই মানুষগুলোর পাগলামি তাদের কাজকে অর্থহীন করে না, বরং একটা গভীর সংযোগ আছে তাদের পাগলামি এবং তাদের সৃষ্টির মধ্যে। এটা রোম্যান্টিক ধারণা নয় যে পাগল শিল্পী একটি মহৎ ট্রোপ। এটা আরও কিছু। পাগলামি এবং শিল্পকর্ম এই দুটো একে অপরের বিরুদ্ধে। একটি যখন পূর্ণতায় পৌঁছায়, অন্যটা থাকতে পারে না। নিৎসে যে মুহূর্তে সত্যিই পাগল হলেন, সেই মুহূর্তে লেখা বন্ধ হয়ে গেল। আর তোর পাগলামি তার সাহিত্যের অভাব, তার ভাষার অনুপস্থিতি। শিল্পকর্ম পাগলামির সীমানায় দাঁড়িয়ে থাকে, কিন্তু পাগলামিতে পতন হলে শিল্পকর্ম ভেঙে পড়ে। এই দৃষ্টিভঙ্গি থেকে ফুকো একটা অত্যন্ত সাহসী দাবি করছেন। এই পাগল শিল্পীদের কাজ, হল্ডারলিনের কবিতা, ভ্যান গখের ছবি, নিৎসের দর্শন, এগুলো বিশ্বকে একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সেই প্রশ্নটা হলো, তুমি কি নিশ্চিত যে তুমি যুক্তিসঙ্গত? তুমি কি নিশ্চিত যে তোমার স্বাভাবিক পৃথিবীটাই একমাত্র পৃথিবী? এই প্রশ্নটা মনোরোগ বিজ্ঞান উত্তর দিতে পারে না, কারণ মনোরোগ বিজ্ঞানের কাজ হল পাগলকে স্বাভাবিক করা, প্রশ্নকে নিঃশব্দ করা। কিন্তু শিল্পকর্ম সেই প্রশ্নটাকে টিকিয়ে রাখে।
এই কারণেই ফুকো তার বইয়ের উপসংহারে গয়ার দুটি ভিন্ন সৃষ্টির কথা দিয়ে শুরু করছেন। ফ্রান্সিসকো গয়া স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী। তিনি দুই ধরনের পাগলামির ছবি এঁকেছিলেন। প্রথম ধরন হল তার ম্যাড হাউস, পাগলাগারদের ছবি। সেখানে মানুষের শরীর দেখা যায়, জীবন্ত, পেশিবহুল কিন্তু শিকলে বা অন্ধকারে। তাদের মুখে প্রলাপ, কিন্তু দেহে এক ধরনের আদিম মুক্তি। পিনেলের পৃথিবী এই ছবিতে আছে, মানুষকে নিয়ন্ত্রণ করার পৃথিবী, কিন্তু শরীরগুলো বলছে যে নিয়ন্ত্রণ সম্পূর্ণ নয়। দ্বিতীয় ধরন হল তার দিসপারাটেস বা কুইন্টা দেল সোর্দোর ছবিগুলো। এখানে পাগলামি আলাদা, এটা কোনো মানুষের ব্যর্থতা নয়, এটা বিশ্বের নিজের অন্ধকার। কোনো পটভূমি নেই, কোনো দেওয়াল নেই, শুধু রাত আর অদ্ভুত আকৃতির মানুষেরা। বসের ছবিতে দানব ছিল প্রকৃতির অংশ, মহাজাগতিক শক্তির প্রতীক। গয়ার ছবিতে দানবের কোনো উৎস নেই, এরা কোথা থেকে আসে জানা যায় না। এরা মানুষের অন্তরের সবচেয়ে গভীর ও একাকী জায়গা থেকে বেরিয়ে আসে। ফুকো বলছেন, এই দুটো গয়া আসলে আধুনিক পৃথিবীর দুটো চেহারা। একটা হলো পিনেলের পৃথিবী, যেখানে পাগলামিকে নিয়ন্ত্রণ করা যায়, ব্যবস্থাপনা করা যায়, রোগ বলা যায়। অন্যটা হলো সেই পৃথিবী যেখানে পাগলামি মানব সত্তার একটা অপরিহার্য অংশ, যে অংশকে কোনো চিকিৎসা নিঃশব্দ করতে পারে না। এবার আসি সাদের কথায়। মার্কি দে সাদ, যার নাম থেকে সেডিজম শব্দটা এসেছে, তিনি বেশিরভাগ জীবন কারাগারে বা মানসিক আশ্রমে ছিলেন। তার লেখায় আছে অসীম যৌন সহিংসতা, অসীম নিষ্ঠুরতা। সাদের ব্যাপারে ফুকো একটা অপ্রত্যাশিত দাবি করছেন। তিনি বলছেন, সাদের লেখায় অযুক্তির শেষ কণ্ঠস্বার আছে। তিনি এটা বলছেন না যে সাদের লেখা ভালো বা তার দৃষ্টিভঙ্গি সঠিক। তিনি বলছেন যে সাদ সেই সীমানাজায় দাঁড়িয়েছিলেন যেখানে মানব যুক্তি এবং মানব অযুক্তির সংঘর্ষ হয়। সাদের দুর্গে, সাদের কারাকোঠায় যা ঘটে, সেটা কি সভ্যতার নাম দেওয়া যায়? না। সেটা কি মানবতার নাম দেওয়া যায়? সাদ নিজে বলবেন হ্যাঁ, কারণ তার মতে এটাই মানুষের প্রকৃতি। কিন্তু এই প্রকৃতি সমাজের সব নিয়মকে অস্বীকার করে। সাদ ১৮০০ শতকে বন্দিখানায় থেকে লিখলেন। ফুকো বলছেন, এটা কাকতালীয় নয়। বন্দিখানার সেই অন্ধকার জগৎ থেকেই উঠে এলো সেই ভাষা যা সব নিষেধকে প্রশ্ন করে। সভ্যতা যা লুকিয়ে রেখেছিল শতাব্দীর পর শতাব্দী, সাদ তা বের করে নিয়ে এলেন। এবং গয়ার মতো সাদের লেখাও বিশ্বকে একটা বিব্রতকর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই নিষ্ঠুরতা কি বাইরের কোনো দানবের কাজ, নাকি মানুষের ভেতরেই আছে? ফুকোর বইয়ের উপসংহার আসলে একটা বড় দার্শনিক অবস্থান। তিনি বলছেন, আধুনিক পৃথিবী পাগলামিকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, শ্রেণীবিভাগ করতে শিখেছে, চিকিৎসা করতে শিখেছে। কিন্তু এই প্রক্রিয়ায় যুক্তি এবং অযুক্তির মধ্যে যে সংলাপ ছিল, সেটা শেষ হয়ে গেছে। রেনেসার মানুষ পাগলামিকে ভয় পেত, কিন্তু পাগলামির সাথে কথা বলত। মধ্যযুগের মানুষ পাগলামিতে ঈশ্বরের চিহ্ন দেখত, কিন্তু ঊনবিংশ শতকের মানুষ পাগলামিকে একটা সমস্যা হিসেবে দেখতে লাগল, যার সমাধান করতে হবে। এই সমাধান করার মানসিকতাটাই ফুকোর কাছে সমস্যার মূল। কারণ পাগলামি কি শুধু একটা রোগ, নাকি পাগলামির মধ্যে এমন কিছু আছে যা আমাদের সভ্যতার সীমাবদ্ধতার দিকে আঙুল তুলছে? যখন একজন মানুষ বলেন, আমি ঈশ্বর, আমরা বলি এটা বিভ্রাম। কিন্তু হয়তো সেই মানুষটা অন্য কিছু বলছেন। হয়তো সে বলছেন যে এই পৃথিবীর সাধারণ মানের সীমানা তার কাছে অর্থহীন। আমরা সেই কথাটা শুনছি না, কারণ আমরা তাকে পাগল বলে চিহ্নিত করে দিয়েছি। এই দার্শনিক অবস্থানটা খুব সহজেই ভুল বোঝার সম্ভাবনা আছে। ফুকো কি বলছেন মানসিক রোগীদের চিকিৎসা করা উচিত নয়? না, তিনি তা বলছেন না। তিনি বলছেন, মানসিক রোগের বিজ্ঞান যে নিরপেক্ষ এবং মূল্যমানহীন বলে দাবি করে, সেটা সত্য নয়। সেই বিজ্ঞানের ভেতরে আছে ক্ষমতার সম্পর্ক, নৈতিক রায়, সামাজিক নিয়ন্ত্রণ। এটাকে স্বীকার না করলে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারব না। ফুকোর এই বিশ্লেষণ আজকের দিনে কতটা প্রাসঙ্গিক? এই প্রশ্নটা নিজেকেই করুন। আমাদের চারপাশে কি কখনো এমন মানুষ ছিল যাকে পাগল বলা হয়েছে, কিন্তু আসলে সে হয়তো অন্যরকম ছিল, ভিন্নভাবে ভাবত, সমাজের প্রচলিত ছাঁচে না পড়ে সে নিজের পথে চলত? বাংলাদেশেও এমন মানুষ আছে যাদের পাগল বা অদ্ভুত বলা হয়, কিন্তু তাদের কথায় হয়তো গভীরতা আছে যা আমরা শুনতে পাই না। ফুকোর বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হল, স্বাভাবিকতা একটি ঐতিহাসিক নির্মাণ। প্রতিটি সমাজ তার নিজের সময়ের মূল্যবোধের অনুযায়ী ঠিক করে কে স্বাভাবিক আর কে অস্বাভাবিক। সেই সিদ্ধান্ত নেওয়া মানুষগুলো মনে করেন তারা বৈজ্ঞানিক সত্য বলছেন, কিন্তু আসলে তারা তাদের সময়ের সামাজিক এবং রাজনৈতিক মূল্যবোধ বলছেন। ফুকো বলছেন, আধুনিক মনোরোগ বিজ্ঞান পাগলামিকে যা করেছে তা মূলত এই: পাগলামিকে বস্তু বানিয়ে ফেলেছে। রোগী হল পর্যবেক্ষণের বস্তু, চিকিৎসক হলেন বিষয়ী, যিনি দেখেন, বিচার করেন, সিদ্ধান্ত নেন।
এই সম্পর্কটা একতরফা। রোগীর দৃষ্টিভঙ্গি, রোগীর অভিজ্ঞতা, রোগীর বিশ্বজগৎ এগুলো রোগের তথ্য হিসেবে রেকর্ড করা হয়, কিন্তু সত্যিকারের গুরুত্ব পায় না। এই কারণেই ফুকো বলছেন, মনোরোগ বিজ্ঞান আসলে পাগলামি জানে না, সে পাগলামির ওপর ক্ষমতা প্রয়োগ করে। জানা এবং ক্ষমতা প্রয়োগ করা এ দুটো আলাদা জিনিস। মনোবিশ্লেষণে রোগী কথা বলে, কিন্তু চিকিৎসক সেই কথার অর্থ নির্ধারণ করেন। এখানেও ক্ষমতার সম্পর্কটা টিকে আছে। তাহলে কি কোনো আশা নেই? ফুকো বলছেন, আশা আছে সেই জায়গায় যেখানে পাগলামি এবং শিল্প মিলিত হয়। হোল্ডারলিনের কবিতা, ভ্যান গখের ছবি, নিৎসের দর্শন, আর্তোর নাট্যতত্ত্ব এগুলো পাগলামিকে চিকিৎসা করেনি। এগুলো পাগলামির সাথে মুখোমুখি হয়েছে। এবং এই মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে এমন কিছু যা বিশ্বকে প্রশ্নবিদ্ধ করে। ফুকো বলছেন, এই কাজগুলো পৃথিবীকে দায়ী করে। আমাদের সভ্যতা এই শিল্পকর্মগুলো সামনে এলে নিজেকে প্রশ্ন করতে বাধ্য হয়, আমি কি সত্যিই যুক্তিসঙ্গত? আমার স্বাভাবিকতা কি আসলে স্বাভাবিক? এই প্রশ্নগুলো মনোরোগ বিজ্ঞান উঠতে দেয় না, কারণ মনোরোগ বিজ্ঞান তার নিজের ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ হতে দিলে আর টিকতে পারে না। কিন্তু শিল্প সেই প্রশ্নগুলো তোলে এবং তুলে রাখে। নিৎসে পাগল হয়েছিলেন, কিন্তু তার দর্শন পাগল হয়নি। ভ্যান গখ অসুস্থ হয়েছিলেন, কিন্তু তার তারার রাত পাগল হয়নি। এই কাজগুলো ইতিহাসের মধ্য দিয়ে হেঁটে আসছে এবং প্রতিটি প্রজন্মকে নতুনভাবে প্রশ্ন করছে। ফুকোর বইয়ের নাম ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, পাগলামি ও সভ্যতা। এই দুটো শব্দ পাশাপাশি রাখার মানে কি? মানে হল, সভ্যতা পাগলামিকে বাদ দিয়ে তৈরি হয়েছে। সভ্যতা নিজেকে সংজ্ঞায়িত করেছে এই বলে যে আমি পাগল নই। কিন্তু এই সংজ্ঞায়নের মধ্য দিয়ে সভ্যতা আসলে নিজেকেই সীমাবদ্ধ করে ফেলেছে। সে নিজের একটা অংশকে অস্বীকার করেছে, সেই অংশটা যা যুক্তির বাইরে, শৃঙ্খলার বাইরে, কর্তৃত্বের বাইরে। পাস্কাল বলেছিলেন, মানুষ এতটাই অপ্রয়োজনীয়ভাবে পাগল যে পাগল না হওয়াটাই আরেক ধরনের পাগলামি। আর দস্তয়েভস্কি বলেছিলেন, প্রতিবেশীকে পাগলাগার্দে আটকে রাখাটা নিজের স্বাস্থ্যের প্রমাণ নয়। ফুকো এই দুটো উক্তি দিয়ে তার বইয়ের শুরু করেছিলেন। এখন পুরো বই পড়ার পর এই কথাগুলোর মানে আরও গভীর হয়।